প্রত্যেকটি ভিডিও 1 ঘন্টা করে শেষটা 5 মিনিট হলো আর টানতে পারলাম না, কাঁখাটা লাগছে, দাঁড়াতে পারি না, কাঁখাটা খসে পড়ে যাচ্ছে, কেমন অবস্থা। আচ্ছা, পার্ট 58 আমরা 288 পাতা 14 দাগের অঙ্কটা করছি। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তবে এখন দেখো বলছে a, b a প্লাস r cos আলফা, b প্লাস r sin আলফা ও a প্লাস r cos বিটা, b প্লাস r sin বিটা বিন্দুটি যদি একটি সহজ বিশ্লেষণ হয় তবে মডুলাস আলফা মাইনাস বিটার মান। দেখো 14 দাগে আগে পরিচয় দিন। ধরি ত্রিভুজ ABC এ সমান কত আছে a, b, b সমান a প্লাস r cos আলফা, b প্লাস r sin আলফা এবং c সমান a প্লাস r cos বিটা, b প্লাস r sin বিটা। এখন দেখো ত্রিভুজটা সমবাহু বলেছে মানে কি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রথমে আমরা এ বি বার করছি। দেখো এ বি মানে কি দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা। তাহলে কি হবে √, ভুজ দ্বয় অন্তত হোল স্কয়ার। তাহলে a প্লাস r cos আলফা মাইনাস a তার হোল স্কয়ার, মানে r cos আলফা তার হোল স্কয়ার প্লাস কোটি দ্বয় অন্তত হোল স্কয়ার। তাহলে b প্লাস r sin আলফা মাইনাস b মানে r sin আলফা। দেখো r স্কয়ার যখনই কমন নেব ইনটু 1 হয়ে যাবে, কারণ cos আলফা sin আলফা মিলে হবে 1। এরপর আমরা BC দৈর্ঘ্য বার করব। এরও তাই। তাহলে কি হবে কোটি দ্বয় অন্তত হোল স্কয়ার। তাহলে এই এ কমন লিখে হবে r cos আলফা মাইনাস r cos বিটা তার হোল স্কয়ার প্লাস কোটি দ্বয় অন্তত হোল স্কয়ার। তাহলে r sin আলফা মাইনাস r sin বিটা তার হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো এই r স্কয়ার কমন নিয়ে বার করে দাও। তাহলে কি থাকবে এরকম থাকবে cos আলফা মাইনাস cos বিটা তার হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা তার হোল স্কয়ার। তাহলে এখন দেখো r ইনটু ভেঙে দাও, এটা a মাইনাস b হোল স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার গুলো এক কাজ করো, cos স্কয়ার আলফা যুক্ত sin স্কয়ার প্লাস b স্কয়ার গুলো এক কাজ করো, cos স্কয়ার বিটা যুক্ত sin স্কয়ার বিটা মাইনাস 2 ইনটু a বিটা এক কাজ করো, cos আলফা cos বিটা প্লাস sin আলফা হবে। তাহলে এখন তাকে দেখো আর এটা 1 আর এটা 2, এটা 1 মাইনাস দেখো দুটো কমন নিচ্ছি, এই 1 আর 2, এই 2 এই 2 কমন নিচ্ছি। তাহলে কি থাকবে 1 মাইনাস cos অফ কি হবে আলফা মাইনাস বিটা। দেখতে পাচ্ছ ত্রিগোণমিতি না হলে আমরা করা যাবে না, কখনো করা যাবে না, তাই কি করে করতে হয়। তাহলে এখন তুমি আগে দেখো আর বাকি বল, এবার বলি বাকি বল 1 মাইনাস cos 2 এর ফর্মুলা কি ঠিক করো বললে 2 sin স্কয়ার। তাহলে কি হবে না 2 sin স্কয়ার বল আলফা মাইনাস 2 আলফা মাইনাস বিটা হবে। হ্যাঁ তাহলে 2 2 4 তারপর 2 তো। আর দেখ রুট x স্কয়ার মানে কিন্তু প্লাস মাইনাস x মানে মড x হয়। রুট x স্কয়ার মানে প্লাস মাইনাস x, প্লাস মাইনাস x মানে মড x লেখা হবে। তাহলে এখন এইটাকে আমি বলতে পারি মডুলাস না পারি না এরপরে রুট x স্কয়ার মানে প্লাস মাইনাস x, প্লাস মাইনাস x মানে মড x। তাহলে এখানে দেখো রুট sin স্কয়ার মানে প্লাস মাইনাস sin মানে মড sin। এখন দেখো যেহেতু ত্রিভুজ ABC সমবাহু
তাই এ বি সমান বিসি। এ বি মানে আর, বিসি মানে এটা 2r মডুলাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সমান আর রূপ। এর সমান দুটো হবে। এখানে দেখো দেখি মডুলাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 এর 2। ঠিক আছে, তার মানে কি হবে সাইন 30 হয়ে গেল। ঠিক আছে বন্ধু হিন্দু। আচ্ছা এখানে তাকে দেখো এইটা মানে কি প্লাস মাইনাস সাইন, এটা তো বুঝলাম। এই প্লাস মাইনাসটা দেখো আমি এটা মাইনাস হলে এখানে বেড়ে আসবে, প্লাস হলে বেড়ে আসবে, তাহলে এইটাকে আমি কায়দা করে এইরকম লিখতে পারি। কেন বলতো সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, হ্যাঁ, আর সাইন থিটা মানে সাইন থিটা, প্লাস তাহলে প্লাস হচ্ছে, মাইনাস তাহলে মাইনাস হচ্ছে, তাহলে এইটা তাকে 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 আমরা সাইন অফ দেখি প্লাস মাইনাস থিটা তো, হ্যাঁ দেখি বাবা কমেন্ট করো, তাহলে এই মাইনাস থিটা প্লাস থিটা প্লাস মাইনাস থিটা, তাই তো কমেন্ট করলে। তাহলে এখানে দেখো দেখি এইটা লেখাও যা এর লেখা কি করছো, তাহলে আমি লিখতে পারি না প্লাস মাইনাস সাইন থিটা সমান সাইন অফ মড থিটা, কি বলবো প্লাস মাইনাস থিটা মানে মড থিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই বাইরে মড দেওয়া যা ভেতরে মড দেখে নেবো, কিন্তু কষ্ট হতো না, কেন হতো না, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, তখন কিন্তু করা যেত। এখানে কি বলতো সাইন ক্ষেত্রে করা যাবে, ট্যান ক্ষেত্রে করা যাবে। ঠিক আছে, সাইন ক্ষেত্রে করা যাবে, ট্যান ক্ষেত্রে করা যাবে। তাহলে এখন তাকিয়ে দেখো, তাহলে মডুলাস আলফা মাইনাস বিটা বাই 2 সমান 30 তো, তাহলে মডুলাস আলফা মাইনাস বিটা সমান 30 দেখো এটা দেখো। ঠিক আছে কথা বলছে, এখানে খেয়াল করবে এই মডটা বাইরে দেওয়া যাক আর অ্যাঙ্গেলে ফেরত দেয় একই কথা, কেবলমাত্র সাইন বা ট্যানের ক্ষেত্রে কস হবে না, সেক হবে না, আর কটটা পরিবর্তনশীল হবে না। এখন তোমার দেখে মনে হয় কটটা হবে, কিন্তু পরিবর্তনশীল কটটা দিয়ে হবে না। তাহলে কেউ কেবলমাত্র কি হবে সাইন দিয়ে আর ট্যান দিয়ে করতে পারে। মড সাইন থিটা এই প্রপার্টিটাকে আমরা মনে রাখার চেষ্টা করব, সমান সাইন মড থিটা, মড ট্যান থিটা সমান ট্যান মড, এই দুটো ক্ষেত্রে হবে। বুঝেছো, কস সেক হবে না, আচ্ছা কটটা হবে না, পরবর্তী কটটা হবে, বুঝেছো। আবার তো এই দুটো ক্ষেত্রে হবে, সমাপল আছে দুটো বাহুর দৈর্ঘ্য বার করে দিয়েছি, সমান করে দিয়েছি। যদি এতো না হতো তখন আমি কি করতাম, সি বার করতাম, এ বি সমান বিসি সমান সি, এবার যার সঙ্গে তুমি কমেন্ট ধরে ধরো না। ঠিক আছে, সম্পূর্ণ গেল, হ্যাঁ অভিলেখন গেল ভাঙা ফোনতে মঞ্চ হাতে যায় হয়ে গেল। আচ্ছা দেখো 15 দাগের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় পড়ে, 14 দাগের পড়ে, 15 দাগের পড়ে। একটি আয়তক্ষেত্রে একটি কর্ণের প্রান্ত স্থানাঙ্ক 3,5 7,3, অন্য কর্ণটি y অক্ষের সমান্তরাল। দেখো আমি কোন অক্ষ টানছি না, অক্ষ টানলেই সঠিক ফিগার ধরবো, মানে কাটা যাবে। দুটো কর্ণ টানছি, দেখো একটা কর্ণের প্রান্ত বিন্দুগুলো বলা আছে কত, 3,5 আর 7,2। কোন
অক্ষ টেনো না, অক্ষ টানলে কিন্তু সঠিক ফেরত হবে, নাহলে কাটা যাবে। মনে করো এই বিডি কর্ণটা ওয়াইফের সমান্তরাল, বিডি কর্ণটা তার সমান্তরাল, ওয়াইফের সমান্তরাল। তাহলে এখন দেখো, মনে করো এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিচ্ছেদ করে। তাহলে এসির মধ্যবিন্দু কি হবে? 7 আর 3 10, তার অর্ধেক কত? 5 5 আর 7, তার অর্ধেক 7। আয়তক্ষেত্র মানে সামুদ্রিক, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এই বিডির মধ্যবিন্দু তো 5 7 দিয়ে হবে, এইটা কথা না। কথা হচ্ছে এটা কার সমান্তরাল? ওয়াইফকে। ওয়াইফকে সমান্তরাল হলে কি হয়? তার পরিচিতি কি? সমান্তরাল সরলরেখার পরিচিতি কি? স্পেশাল ক্যারেক্টার আছে একটা, সেই ক্যারেক্টারটা কি? কি হয়? তাহলে এখানে যদি বিডির মধ্যবিন্দু দেখো, এসির মধ্যবিন্দু যদি 5,7 হয়, ওইটা পরিচিত নয়। পরিচিত হচ্ছে যেটা ওয়াইফকে সমান্তরাল তার উপর সমস্ত ভুজগুলো সমান। ওয়াইফকে সমান্তরাল মানে তার উপর যত ভুজ থাকবে একই মান হবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট না। তাহলে এখন দেখো এই ও বিন্দুর ভুজ যদি 5 হয়, তাহলে বি বিন্দুর ভুজ 5, ডি বিন্দুর ভুজ 5। যেহেতু বিডি কর্ণটা ওয়াইফকে সমান্তরাল, তাহলে ওয়াইফকে সমান্তরাল মানে হচ্ছে, খেয়াল রাখতে হবে যে তার উপরে যত ভুজ থাকবে সব ভুজের সমান। তাহলে বিডির উপর তো ও বিন্দু অবস্থিত, তাহলে ও বিন্দুর ভুজ যদি 5 হয়, তাহলে বি বিন্দুর ভুজ 5 আর ডি বিন্দুর ভুজ 5। কোটি জানি না, তাহলে কোটিটা কি হবে? এর আলফা আর এর বিটা। বুঝলাম না? কোটিটা কি হবে? আমি জানি নাকি এর কোটি হলো আলফা, এর কোটি বিটা। এখন দেখো তো, আমরা বিডির মধ্যবিন্দু বার করছি, বিডির মধ্যবিন্দু সমান কি হবে? 5 + 5/2 মানে 5 হবে, আর আলফা বিটা/2, এইটা মানে তো 5,7 দিক একটা বিন্দু। তাহলে দেখো এর সঙ্গে মিল আছে, তাহলে এর সঙ্গে মিলে তো বাধ্য, আলফা প্লাস বিটা/2 সমান 7। আলফা প্লাস বিটা সমান, ভালো দেখো একটা ইকুয়েশন এ হবে না তো, এখানে কটা অবজেক্ট আছে? একটা আলফা, একটা বিটা। তাহলে একটা ইকুয়েশন দিয়ে কখনো দুটোর মান বের হয় না। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা করতে হবে। সেকেন্ড ইকুয়েশনটা কি করব? দেখো এই কোণ 90 ডিগ্রি তো, না না প্রতি কোণ 90 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এসি স্কয়ারটা বার করো না। এসি স্কয়ার মানে কি? দেখো কোটি দ্বয়ের অন্তর তার হলো স্কয়ার, 7 এই ভুজান্ত 7 - 3 তার হলো স্কয়ার, প্লাস দেখো 5 - 2 তার হলো স্কয়ার, 16 আর 9 25। থাক, এরপর বিডি স্কয়ারটা বার করো। তাহলে কি হবে? বিডি স্কয়ার দেখো, বিডি স্কয়ার বার করো, তাহলে 5 - 5 টা হোল স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। হ্যাঁ, দেখ এটা আয়তক্ষেত্র বলেছো, তাহলে যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্র ধর্ম কি শিল্পা? এই কর্ণ এই কর্ণের মধ্যে সম্পর্ক কি? আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণগুলো কি হয়? আয়তক্ষেত্রের কর্ণগুলো কি হয় দৈর্ঘ্যে? তাও জানি না, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দুটোরই কর্ণগুলো সমান হয়। তাহলে আমি বলতে পারি যে এসি স্কয়ার সমান বিডি স্কয়ার। এসি স্কয়ার মানে কত পেয়েছি? 25, আর বিডি মানে আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 5। এখন এইটা এটা সমান করে দাও, তাহলে আলফা দুটো মান পাবো, বিটা দুটো মান পাবো। ঠিক আছে, তাহলে বিভিন্ন বিভিন্ন সঙ্গে। তাহলে এখন দেখো
এক নাম্বার যুক্ত 2 নাম্বার করে পায়। তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস মাইনাস বিটা 7 তার পাশে ভুল করলাম হতো। তাহলে বিটা কেটে গেল, 2 আলফা সমান দেখো যদি প্লাস নি 12 আর মাইনাস 2 তো আলফা মানটা কত হলো পেলাম 6 কমায় আছে না। আলফা মানটা দেখো 12 যদি 6 2 করে দিলে হ্যাঁ। এখন দেখো তো এই বিটার মানটা কি হবে বলতো 7 মাইনাস আলফা, তো 7 মাইনাস আলফা 7 মাইনাস 6 মানে 1 আর 7 মাইনাস 1 মানে 6 হ্যাঁ। তাহলে দেখো অপর কর্ণের প্রান্তদ্বয়, অপর কর্ণের প্রান্তদ্বয় তাহলে কি হবে 5,6 and 5,1 এই যে 5,6 5,1 এই যে 5,1 হয় 5,6 এই কোণটা উল্লেখ করছি দেখো ভালো করে দেখো ঠিক আছে বুঝলে তো 5,6 এবং 5,1 আছে না আমাদের বুঝে। তাহলে কি করলাম এখানে ধরি এ বি সি ডি কর্ণ আয়তক্ষেত্রের এসি কর্ণের এ এত সি এত বুঝিয়ে দেবে না আমাদের না খুব গুরুত্বপূর্ণ টেস্টটা পাতা কথা জমাটা। ধরি এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি কর্ণের এ সমান এত সি সমান এত আর বিডি কর্ণ যোগ করা হচ্ছে এসি আর বিডি ও বিন্দু ছেদ করে এসির মধ্যবিন্দু ও স্থানাঙ্ক এত। যেহেতু বিডিটা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এই বিডির উপরে সমস্ত বিন্দুর ভুজগুলো সমান। তাহলে ও বিন্দুটা তো এসির উপর যেমন অবস্থিত বিডির উপর অবস্থিত, তাহলে ও বিন্দু যদি ভুজ 5 হয় তাহলে ডি বিন্দু ভুজ 5, ডি বিন্দু ভুজ 5 কোটি জানি না এর কোটি আলফা এর কোটি বিটা। এখন দেখো এসি যেটা মধ্যবিন্দু বিডি সেটা মধ্যবিন্দু কম্পেয়ার করে লিখছি কি আলফা প্লাস বিটা সমান পাচ্ছি। এরপর দেখ এসি স্কয়ারটা বার করছিস বিডি স্কয়ারটা বার করছিস আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান, তাহলে এসি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা সমান প্লাস 5 হচ্ছে। এইটা যোগ করলে আলফার মান পেলাম তাহলে বিয়োগ করলে বিটা মান পেলাম বুঝেছো। তাহলে আলফার মানটা 6,1 বিটা মানটা 1,6 যদি 6 নিস এর এক নিবি এর এক নিলে 6 নিবি একই করতো আর কিছু আসবে না 5,6 5,1 ঘোরা ফিরে যাই করো ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের অপর কর্ণের প্রান্তবিন্দু স্থান করছে 5,6 এবং 5,1। তাহলে তুই যদি এরকম বলিস এর নেবো প্লাস নেবো তাহলে একই আসবে। আলফা আলফা সমান 12 আলফা সমান 6 ওকে তাহলে এটা আসছে 6,1 এই 5,6 5,1 ওকে তো প্লাস মান না দিলেও কোনো ক্ষতি নেই মনে হচ্ছে। এইটা যদি অক্ষ টানো ধরে পারো না আমরা অক্ষ টানলে তুমি অঙ্কটা মোটেই পারবে না, তাই এটা অক্ষ টানার কোনো প্রয়োজন নেই, অক্ষ টানতে যাও না। তাহলে আমরা মনোদ্যাগে এ পেলাম। মনোদ্যাগে এর পর দেখো বি একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষ স্থানাঙ্ক দেওয়া আছে অপর শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা এই অঙ্কটা এখন করব এটা পরবর্তীতে করা হবে, এখন তোমার বোঝাতে পারবো না কোন নির্ণয় ব্যাপারটা তোমাদের দুটো চ্যাপ্টার না এগুলো পর্যন্ত করা যাবে না বুঝেছি অঙ্ক করতে হবে এখন না। এখন দেখো করলে তোমরা বুঝতে পারবে বলে মনে হয় না। দেখো এ বি সি ডি বর্গক্ষেত্র কি বলছে দুটি বিপরীত শীর্ষ -4,1 আর 4, -1 এবার কি বলছে
অপর শীর্ষদয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে তোমাদের এখন আমি বুঝাতে পারবো বলে মনে হচ্ছে না। দেখো তাহলে এই বি বিন্দু আর ডি বিন্দু স্থান হয়েছে, ঠিক আছে। এইখানে তাকিয়ে দেখো আমাদের এই বি বিন্দুর স্থানাঙ্কটা আমি জানি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা তো 45 ডিগ্রি। হ্যাঁ, এখানে দেখো তাহলে এর দিন আলফা কমা বিটা ধরি, তাহলে নিয়ম অনুযায়ী ভালো করে তাকিয়ে দেখো এসি দৈর্ঘ্য বেরিয়ে যাবে। দেখো ঝামেলা আছে প্রচুর অঙ্কটা। এখানে তাকিয়ে দেখো এই কোণটা 90 ডিগ্রি অবশ্যই, তাহলে এটা পরবর্তীকালে বলে সুবিধা ছিল। তাহলে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, পিথাগোরাস সূত্র নেই। তাহলে এসি স্কোয়ার মানে দেখো -4 মানে -8 তার হোল স্কোয়ার, আর 1 + 1 তার হোল স্কোয়ার দুটো হচ্ছে সমান, এটা না পারলে পারবি, দেখ বহুত বড়, আলফা + 4 তার হোল স্কোয়ার বিটা -1 তার হোল স্কোয়ার, এটা এ বি স্কোয়ার। বিসি স্কোয়ার দেখো আলফা -4 তার হোল স্কোয়ার বিটা + 1 তার হোল স্কোয়ার। এটা পরবর্তীকালে কিন্তু খুব সহজ মেথড আছে যখন তোমার সরলরেখা দুটো চ্যাপ্টার এগিয়ে যাবে, এখন কিন্তু অনেক বড় হবে। দেখো এখানে দেখো এটা a + b হোল স্কয়ার প্লাস a - b স্কয়ার তো, আর 2 * a স্কয়ার + b স্কয়ার তো। আবার দেখো এটা a - b স্কয়ার প্লাস a + b স্কয়ার সমান 64 আর 4 68। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 16 × 17 সমান দেখো 2 দিয়ে ভাগ করলে 34 তো, 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার 17। দেখ কি সুন্দর, তাহলে আমার তো অজ্ঞাত কটা দুটো, ঠিক আছে। তা দুটো অজ্ঞাত রাশির জন্য আমি একটা ইকুয়েশন করতে পারি না, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করব, দেখো এ বি আর বিসি সমান তো, বর্গক্ষেত্র বলা আছে তো, তাহলে বর্গক্ষেত্র যদি বলা থাকে তাহলে এ বি স্কয়ার সমান বিসি স্কয়ার, তাহলে এ সমান বিসি, তাহলে এ বি স্কয়ার মানে কি আলফা + 4 তার হোল স্কয়ার প্লাস বিটা -1 তার হোল স্কয়ার, হ্যাঁ, সমান বিসি স্কয়ার মানে কি আলফা - 4 তার হোল স্কয়ার। কত পারি আমরা দুটো কিছু বুঝতে হবে। তাহলে এখন তাকিয়ে দেখো তো এইটা দিকে এসো, তাহলে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার তো পড়ে দিতে, হ্যাঁ, এইটাকে যদি নিয়ে যাও তাহলে বিটা + a1 হোল স্কয়ার - বিটা - হোল স্কয়ার তো পড়ে দিতে, 4 এ কাটলো বিটা সমান 4, হ্যাঁ। দেখো এই বিটার মান এখানে বসাও, আলফা স্কয়ার যুক্ত 16 আলফা স্কয়ার 17, আলফা স্কয়ার সমান 1, তাহলে আলফা সমান +- 1, ঠিক আছে। তাহলে বিটা সমান কত হবে গো +- 4 হবে, হ্যাঁ। তাহলে দেখো অপর শীর্ষদয়ের স্থানাঙ্ক, ভালো দেখো, তাহলে এর প্লাস হলে এর প্লাস, এর মাইনাস এর মাইনাস, তাহলে কি হবে 1,4 ও দেখো বুঝেছো। এই অঙ্কটায় সরলরেখার তৃতীয় চ্যাপ্টার যখন হবে তখন খুব সহজে এত কঠিন করতে হবে, বুঝেছো। ওই জন্য বললাম এই অঙ্কটা এখন করবে কিনা দেখো, তুই বুঝেছো না। তাহলে প্রথমে এই বি বিন্দুর স্থানাঙ্কটা আলফা কমা নিতে হবে। দেখো এ বি সি 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এ বি স্কয়ার যুক্ত বিসি স্কয়ার সমান এ স্কয়ার লিখে গেলাম, হ্যাঁ। আবার দেখো বর্গক্ষেত্রের সন্নিহিত বাহুর সমান, তাহলে এ বি সমান বিসি,
তাহলে a b স্কয়ার সমান b স্কয়ার, এখানটা পাচ্ছি বিটা সমান 4 আলফা, বিটা সমান 4 আলফা এখানে পাচ্ছি। যদি দেখো আলফা স্কয়ার সমান 1 হয় তাহলে আলফা সমান প্লাস মাইনাস 1, তাহলে বিটা সমান প্লাস মাইনাস 4, একটা বিন্দু দুটো সংখ্যা হয় না, তাহলে যদি প্লাসটা ধরে বি হয় মাইনাসটা ধরে ডি হয়, যদি মাইনাস ধরে বি হয় তাহলে প্লাসটা ধরে ডি। একটা বিন্দু দুটো সমান কখন হয় না, এক গগনে দুটো চাঁদ থাকবে না, বুঝেছো? আমি বলবো বি বিন্দু স্থানাঙ্কটা 1,4 আর বি বিন্দু স্থানাঙ্কটা -1,4 হয় না? যদি বি বিন্দু 1,4 হয় ডি বিন্দু হবে -1,4, যদি বি বিন্দু -1,4 হয় ডি বিন্দু হবে -1,4। ঠিক আছে? তুমি জানো না বুঝলো যে ওই জন্য বলছিলাম করবে কিনা, দেখো করে নেবে, আমি করে দিলাম তুমি করে নেবে। আচ্ছা 16 দেখা অঙ্কগুলো আর পড়ে না, এই যুগ উঠে গেছে, সুতরাং 16 দেখা অঙ্কগুলো আর পড়ার প্রয়োজন নেই, বুঝেছো? প্রধান অঙ্ক আর এই যুগে থাকে না, ওগুলো আবার করবো আমরা ক্লাস 12-এ 3 ডাইমেনশন ফিগারে করবো, বুঝেছো? সুতরাং এখানে পড়ে না আর করে লাভ নেই। আচ্ছা আমরা এরপরে যেটা করবো সঞ্চারপথ ও তার সমীকরণ, বুঝেছো? মনে রাখবে কোঅর্ডিনেট জিওমেট্রি মানে সবসময় লোকাস, সঞ্চারপথে ইংরেজি হচ্ছে লোকাস এন্ড ইটস ইকুয়েশন, লোকাস এন্ড ইটস ইকুয়েশন, যা কিছু করবে সবই সঞ্চারপথ এবং তার সমীকরণ। তাদের কি হবে বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, যাই করবে বুঝেছো সবই কিন্তু সঞ্চারপথ। সুতরাং আজকে আমরা তোমাদেরকে পড়াবো 1-এর সি, 1-এর বি এর কোনো অঙ্ক পড়ে না, দেখি বুঝতে পারছো, বুঝেছো? সুতরাং ওইগুলো টাইম ওয়েস্ট করে আমার লাভ নেই, প্রয়োজন নেই, এই কোনদিন করায় না, ঠিক আছে? আমাদের 1-এর সিটাও করায় না, কিন্তু এবছর করাচ্ছি কারণ তোমরা অত্যধিক বুদ্ধিমান, দিয়ে কোথায় আটকে যাবে, হ্যাঁ তোমরা একটা অঙ্ক পারবে না, যার জন্য আসলে আমি 1-সি করাই না, 1 ও 2 থেকে শুরু করি। সুতরাং আমি এবছর একটু বেগারে খাচ্ছি। এখন দেখো সঞ্চারপথ মানে কি হচ্ছে, কোন একটা গতিশীল বিন্দু তার স্থানাঙ্ক যে x, y হয়, তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা সঞ্চারপথ সমীকরণ। সেই সঞ্চারপথটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্ত, অধিবৃত্ত হলে অধিবৃত্ত, উপবৃত্ত হলে উপবৃত্ত, পরাবৃত্ত হলে পরাবৃত্ত, সরলরেখা হলে সরলরেখা। তার মধ্যে তোমাদের এখন আর পরিচিতিগুলো জানাচ্ছি না, তোমার চ্যাপ্টার ওয়াইজ যখন হবে তখন তোমরা নিজের পরিচিতি নিজে জানতে পারবে। যেমন ধরো ax plus by plus c equal to 0, অর্থাৎ x এর মাথায় 1, y এর মাথায় 1 থাকে, তাহলে এটা কি হবে না সরলরেখা, এটা হবে সরলরেখা। অর্থাৎ মাধ্যমিকে তোমরা গ্রাফ করেছো সবগুলো কিন্তু সরলরেখা। অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, পরিবর্তন পদ্ধতি সমাধান করেছো সব কিন্তু সরলরেখা। x আর y এর একঘাতিক সমীকরণ মানে হচ্ছে সরলরেখার সমীকরণ, x আর y এর একঘাতিক সমীকরণ মানে হচ্ছে সরলরেখার সমীকরণ। দেখো x এর মাথায় 1 আছে, y এর মাথায় 1 আছে, তাহলে এই ধরনের সমীকরণ as for example ধর 2x - 3y + 5 = 0, এটা সরলরেখা, কারণ x এর মাথায় 1, y এর মাথায় 1, বুঝেছো? তাহলে যখন দেখবে x আর y এর একঘাত সম্বলিত কোনো সমীকরণ পাচ্ছ তখন সেটা কি হবে সরলরেখার সমীকরণ। যেমন সরলরেখাটা পড়ো এমনি বুঝতে হবে। তো এরপর দেখো যদি এরকম হয় x² + y² = a², এরকম আকৃতি, যদি এরকম আকৃতি আছে তাহলে কি হবে এটা বৃত্ত, কি আকৃতি বৃত্ত, অর্থাৎ এরকম এরকম আকৃতি, এটা কি হবে অবশ্যই বৃত্ত হবে, ঠিক আছে? এরকম জাস্ট পরিস্থিতি তোমরা যখন এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কেন বৃত্ত, কেন উপবৃত্ত, মানে আমি শুধু একটা ধারণা দিয়ে দিচ্ছি, এখন তো বুঝে যাবে না। এবার দেখো 3 নাম্বার কেস, y² = 4ax অথবা x² = 4ay, এরকম আকৃতির এটাকে অধিবৃত্ত, এটা হবে অধিবৃত্ত। y² = 4x, x² = 4ay, এই ধরনের কোন আকৃতি দিলে কি হবে সেটা অবশ্যই অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? 4 নম্বর কেস, দেখো x² / a² plus y² / b² = 1, এরকম এটা অবশ্যই উপবৃত্ত, বুঝেছো? আবার দেখো 5 নাম্বার x² / a² - y² / b² = 1,
এটা অবশ্যই পরাবৃত্ত। দেখো এদের ফিগারটা কিরকম হবে, এটা এর ফিগার বসে এরকম, অধিবৃত্তটা কুলো, কুলো ধান পাঁচের কুলো সে অধিবৃত্ত। আচ্ছা উপবৃত্তটা ডিম, এটা উপবৃত্ত। আর পরাবৃত্ত হচ্ছে এটা পরাবৃত্ত, বুঝেছো? এটা একটা সরল লেখা, এটা একটা বৃত্ত, এটা একটা অধিবৃত্ত, এটা উপবৃত্ত, বুঝেছো? যা কিছু হবে এই পাঁচটা বিষয়ের মধ্যে তোমাদের সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? তোমাদের সিলেবাসে এই পাঁচটাই আছে, 1 2 3 4 5, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, তাহলে এইগুলো কিন্তু সঞ্চার পথ, এইগুলো সঞ্চার পথ, এগুলো তার সমীকরণ, কি বুঝলে? তোমাদের সঞ্চার পথ নির্ণয় করা মানে তার সমীকরণ নির্ণয় করো, বুঝেছো? বলবে সঞ্চার পথ নির্ণয় করো, নির্ণয় সঞ্চার পথ সমীকরণ এত যা একটি উপবৃত্ত, নির্ণয় সঞ্চার পথ সমীকরণ মুখ যা একটি বৃত্ত, নির্ণয় সঞ্চার পথ সমীকরণ মুখ যা একটি অধিবৃত্ত, বুঝেছো? তোমাদের যা কিছু সঞ্চারপথ বললেও সঞ্চারপথের সমীকরণ, তার যদি পরিচিতি জানা থাকে তাহলে পরিচিতি থাকবে। যেমন বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা, মুক্ত, ওগুলো সঞ্চারপথ। এই যে ফিগারগুলো কি এগুলো সঞ্চারপথ, আর এই যে বাঁদিকগুলো পাচ্ছ এসব সমীকরণ, বুঝেছো? তাহলে কি হবে, সরলরেখা, এটা বৃত্ত, এটা অধিবৃত্ত, এটা উপবৃত্ত, পরাবৃত্ত, এগুলো সঞ্চারপথ। আর সঞ্চারপথ সমীকরণ x + by + c = 0, এটা সরলরেখা সমীকরণ। x² + y² y² এটা বৃত্ত সমীকরণ। y = 4x বা x = 4ay এটা একটা অধিবৃত্ত সমীকরণ। x² + y² + y² = 1 এটা একটা উপবৃত্ত সমীকরণ। আর x² + y² - y² = 1 এটা একটা পরাবৃত্ত সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো x আর y এর মধ্যে সম্পর্ক, তাহলে সঞ্চারপথ মানে কি x আর y এর মধ্যে সম্পর্ক, এবং এটা 2 ডাইমেনশন। যখন 3 ডাইমেনশন করবে, রেফারেন্স ফ্রেম করবে xyz নির্দেশ তল বা নির্দেশ তন্ত্র, সেখানে কিন্তু x y আর z এর মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে তার সঞ্চারপথ। এখানে 2 ডাইমেনশন, কেন বডি আছে সবকিছু, একটা বৃত্ত আঁকতে গেলে এরকম আঁকতে হয় না, বডি আঁকা যাবে, দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে। তাহলে কি হবে, এটা এখন করছি আমরা 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন ফিগারগুলো কি হবে, সবসময় সঞ্চারপথ মানে কি x আর y এর মধ্যে সম্পর্ক। অনেক ক্ষেত্রে x থাকবে y থাকবে না, অনেক ক্ষেত্রে y থাকবে x থাকবে না, আর না হলে x y দুটোই থাকবে। কিন্তু x ও থাকবে না y থাকবে না, সঞ্চারপথ হয় না। সঞ্চারপথ হতে গেলে কমপক্ষে একটা থাকতে হবে, হয় x থাকবে অথবা y থাকবে অথবা x y দুটোই থাকবে। যেমন এই x = a, এটা একটা সঞ্চারপথ, কার এটা y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা, y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা, কেন এই তো দেখো x + 0 * y - a = 0, এই অক্ষের দাস নাই আছে তো, এটা এক করে দিই, ax + by + c = 0, তো x + 0 * y - a = 0, বুঝেছো? তাহলে এটা একটা সঞ্চারপথ, কার না একটা সরলরেখা, যে সরলরেখাটা y অক্ষের সমান, বুঝেছো? তাহলে এখানে y নেই, কিন্তু নাই লাগা আছে, y নাই বল না আছে, এই তো x + 0 * y - a = 0, মাথাটা কি আছে, y এর সহগটা 0, x সহগটা 1, বুঝেছো? তাহলে কি দেখতে পাচ্ছ, সঞ্চারপথে শুধু x থাকতে পারে। আবার ধরো y = 5, এটি 0 * x + y - 5 = 0, আকারের নাম্বার। তাহলে এটা একটা সঞ্চারপথ, কি না x অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা, ঠিক আছে? দেখো শুধু y আছে, শুধু x আছে। আবার x + 2y + y = 0, দুটোই আছে। তাহলে কি সঞ্চারপথ হতে গেলে তোমাকে হয় x থাকবে, নতুবা y থাকবে, অথবা দুটোই থাকবে, বুঝেছো? এই সবসময় দুটো থাকতে হবে কিছু না, যে কোনো একটা থাকলে হবে কমপক্ষে, বুঝেছো? কখনো একটা, কখন দুটি। তার মানে মোদ্দা কথা, সঞ্চারপথ মানে হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। তাহলে সঞ্চারপথ নির্ণয় করতে কি হতে হবে, সবসময় একটা গোলস্থ বিন্দু p দিতে হবে। গোলস্থ বিন্দু পিটা কি, মুভিং পয়েন্ট মানে পরিবর্তনশীল বিন্দু। সেই বিন্দুর x আর y এর মধ্যে কন্ডিশন সাপেক্ষে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই সঞ্চারপথের সমীকরণ। এবং সেই সঞ্চারপথে যে গ্রাফ হবে, সেই গ্রাফটা হচ্ছে সঞ্চারপথ। এই যে দেখো গ্রাফ সরলরেখা, এই গ্রাফটা বৃত্ত,
এই গ্রাফটা অধিবৃত্ত, এই গ্রাফটা উপবৃত্ত, এই গ্রাফটা পরাবৃত্ত। বুঝেছো? তুমি সঞ্চারপথ কি না জানলেও ক্ষতি নেই, সঞ্চারপথ সমীকরণ তোমার চাই। বুঝেছো? এখানে মেন হচ্ছে সঞ্চারপথ সমীকরণ। সঞ্চারপথ নির্ণয় করলে কোনো কিছু হয়তো পরিচিতি জানো না, কিন্তু এমন ধরো এইটার কোনো পরিচিতি তুমি জানো না, এক্স টু দি পাওয়ার 2 3 প্লাস ওয়াই 2 3 সমান 5 ধরো, এই যে পরিচিতি এর মধ্যে আসছে পাঁচটার মধ্যে আসবে, এরও পরিচিতি আছে, এটা বলে প্যারাসাইক্লোয়েড। প্যারাসাইক্লোয়েড তুমি বেশি পড়বে, এখানে কিছু নেই, জানার দরকার নেই, কিন্তু এটা আমার এইটা দরকার, এর পরিচিতি জানার দরকার নেই। এই পাঁচটার মধ্যে পরিচিতি জানতে হলে অবশ্যই দিতে হবে তোমাকে। এই পাঁচটার বাইরে যে কোনো পরিচিতি হয় তার সাথে তোমার জানতে হবে। দেখুন নির্ণয় সঞ্চারপথ সমীকরণ, দেখো এক্স বন্ধু ওয়াই মধ্যে সম্পর্ক, মনে তো এর পরিচিতি জানি না, দেখা দরকার নেই, কিন্তু এই পাঁচটার মধ্যে যদি কোনো পরিচিতি আছে তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে। এখন না লাগলেও পরবর্তীকালে লিখতে হবে, এখন তো সব জানতে পারবে না, তাই পরিচিতি না দিতে পারো, কিন্তু পরবর্তীকালে যখন সব শিখে যাবে তখন কিন্তু অবশ্যই তোমার পরিচিতি দিতে হবে। বুঝেছো? তাহলে গেল সঞ্চারপথ মানে হচ্ছে আমাদের প্রথমেই একটা গতিশীল বিন্দু। গতিশীল বিন্দু কেন? ধরো বিন্দুটা এরকম করে চলছে, এই পেনের ডগাটা, এই যে পেনের ডগাটা, এটা হচ্ছে পি। দেখো পি বিভিন্ন অবস্থান আছে, হ্যাঁ, কোন একটা অবস্থানে মনে করো এখানে ধরছি পিটা সমান এক্স সমান, এক্স সমানটা কি এই পুরোটার পরিচিতি, যেখানে চেঞ্জ যেতে পারবে, ওই মুভিং পয়েন্ট বলছে, ফিক্সড পয়েন্ট আর মুভিং পয়েন্ট প্রাপ্ত হয়েছে 2,3 ফিক্সড পয়েন্ট, 2,3 এক জায়গায় থাকে, কিন্তু এক্স ওয়াই কখনো এক জায়গায় নয়। এই যে দেখো আমি এই প্রতিবার দেখো সেই মাউস যেমন করে যায় না, দেখো না কম্পিউটারে সে যেমন করে মাউস যাচ্ছে ঠিক সেই হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে সবসময় করতে হবে গতিশীল বিন্দু একটা নিতে হবে পি এক্স ওয়াই, কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন ওয়াইজ এক্স আর ওয়াই এর মধ্যে তোমাকে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করলে সেটাই সঞ্চারপথ সমীকরণ। যদি পরিচিতি এই পাঁচটার মধ্যে আসতে দেবে আমাদের দেখা দরকার, ঠিক আছে? তাহলে সঞ্চারপথ অন্য কোনো ঝামেলা নাই, সবসময় গতিশীল বিন্দু পি এর স্থান পর্যন্ত এক্স ওয়াই, এবার যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এখন মনে রাখবে ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে এক্স, সেদিন বলেছি না, আর এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে ওয়াই। কেন? ধরো এরকম একটা, এইটা তো এক্স, এটা তো ওয়াই, হ্যাঁ কেন? এটা এক্স, এটা ওয়াই তো, তাহলে ওয়াইটা মানে কি পি বিন্দু থেকে এক্স অক্ষ দূরত্ব, আর এক্সটা মানে কি পি বিন্দু থেকে ওয়াই অক্ষ দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে হচ্ছে ভুজটা, তাই না? শুনছিস? আদৌ যে শুনিস নে তার প্রত্যেক মান আমি ভুল বললাম, আমি জেনে শুনে ভুল বলেছি, আমি থেমে গেছি, আমার ওটাই ভুল। আমি পালিয়ে যেতাম, না থেমে পালিয়ে যেতাম ধরতে পারতিস না, আমি জেনে বুঝে তো উল্টো করছি, তাই তো ধরা পেলি। তাহলে গিয়ে তাও ধর অনেকে হ্যাঁ একবারে মানে বুদ্ধিমান ব্যক্তির মতো হ্যাঁ দিল। তাহলে গেছে কোন বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কোটিটা, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে ভুজটা, ঠিক আছে? এরপর বিভিন্ন কন্ডিশন দেওয়া হবে, সেই কন্ডিশন ওয়াইজ তোমাকে ফেলতে হবে। দেখ আমরা এরপরে শুরু করছি সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা দেখো একের দাগের একটি বিন্দু এক্স ওয়াই সমতল, মানে এক্স ওয়াই সমতল মানে দেখো এইটা, এই তলটাকে বলা হয় এক্স ওয়াই তল, বুঝেছো? আর ভালো করে বলতে এইটা এক্স ওয়াই তল, এটা এক্স ডট ওয়াই তল, এটা এক্স ডট ওয়াই ডট তল, এটা এক্স ওয়াই ডট তল। আমরা ওটা বলি না, এই পুরো যে তলটা এই তলটাকে বলি এক্স ওয়াই তল, বুঝলে? এক্স অক্ষ থাকবে ওয়াই অক্ষ থাকবে, দিদি তলটা পাবো, কারণ এই তলটা একটাই তল, ভালো দেখো এইটা বলাও যায়, এটা বলাও যায়, এটা বলা যায়, একটাই তল তো না, এই তলটা বলা এই তলটা বলা, এই তলটা সে সবাই তো বোর্ডে প্রস্তুত, তল মানে বোর্ডে প্রস্তুত, তাহলে এই পুরো তলটাকে বলবো এক্স ওয়াই তল, অর্থাৎ বোর্ডটা বলবো এক্স ওয়াই তল, ঠিক আছে? দেখো এরকম গুলো কঠিন খুব একটা হবে না,
কিন্তু জানতে হবে। দেখো একের দাগে এ বলি একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমনভাবে চলমান যে বিন্দুটির 4,0 থেকে দূরত্ব সর্বদাই ওয়াই অক্ষত দূরত্বের সমান। চলমান বিন্দুটির সঞ্চাপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে লিখবো, ধরি চলমান বিন্দুটির যে কোনো অবস্থানের স্থানাঙ্ক, যে কোনো অবস্থান কেন বলছি, কোনো পার্টিকুলার নয়। দেখো কিন্তু মাউসটা আছে, মাউসটা এই পর্যায়ে থাকতে পারে। ধরি চলমান বিন্দুটির যে কোনো অবস্থানের স্থানাঙ্ক সমান পি বলবে এক্স কমা ওয়াই। ধরি চলমান বিন্দুটির যে কোনো অবস্থানের স্থানাঙ্ক হচ্ছে পি এক্স কমা, এবং এ সমান পয়েন্ট বলা দেব 4,0। তাহলে এখন পি এ দূরত্ব বার করবো। পি থেকে এ দূরত্ব সমান কি হবে অন্বেষা বর্তমান, এখানে বল, এখানে বল। এবার দেখ বলছে পি থেকে এর দূরত্ব, পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান। প্রশ্ন করে দেখ যে সমতলে এমন ভাবে চলমান যে বিন্দুটির 4,0 থেকে দূরত্ব সর্বদা ওয়াই অক্ষের দূরত্ব সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী ঠিক রাখার দরকার নেই। দেখুন দেখ পি এ সমান এক্স, ওয়াই অক্ষ দূরত্ব, তো ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব মানে আমি আমার থেকে বললাম এক্স। তাহলে পি এ সমান বসা, তাহলে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স। বর্গ লিখে হবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার। লিখবে বড় করে, কি হলো ওয়াই স্কোয়ার সমান 8x মাইনাস 16 গেল। তাহলে এটা হবে 8 ইন্টু এক্স মাইনাস 2। ইহাই নির্ণয় সঞ্চাপথ সমীকরণ গেল। এটাকে অধিবৃত্ত কেন বললাম, ওয়াই স্কোয়ার সমান 4ax, এই আকৃতি না 4ax গেল। কিন্তু ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু গোটা এক্স মনে করো, কি আকৃতি অধিবৃত্ত। এখন আকৃতি লেখার দরকার নেই, পরে লিখি। তাহলে কি হবে ওয়াই স্কোয়ার সমান 8 ইন্টু এক্স মাইনাস 2। ইহা কি পি বিন্দুর সঞ্চাপথের সমীকরণ, ইহাই পি বিন্দুর সঞ্চাপথের সমীকরণ। দেখো কতটা অধিবৃত্ত বুঝে। আচ্ছা দেখ পরে বলতে হবে, পরে কিন্তু বলতে হবে ইহাই পি বিন্দুর সঞ্চাপথ সমীকরণ এবং যা একটি অধিবৃত্ত। পরে বলবে, এখন বলতে হবে। মাথায় বুঝছেন ঢুকে? হ্যাঁ ক্লিয়ার? তাহলে এই ভাষা সবসময় থাকবে। ধরি চলমান বিন্দুটি যে কোনো অবস্থান স্থানাঙ্ক পি এক্স, এটা সবসময় থাকবে, এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে থাকবে। আচ্ছা বি তোমরা করবে, আচ্ছা সি তোমরা করবে, আচ্ছা বি তোমরা করবে, আমার কিছু কাজ নেই। দেখো 2-এর দাগে করছে, ওই একই নিয়মে করবে, একের দাগে সব অঙ্কগুলো একটা নিয়মে হবে, বুঝেছো? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স, বুঝেছো? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে তার কোটি, আর ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব মানে চতুর্ভুজ। মনে থাকবে তো? সব বলে যাবে। 2-এর দাগে কি বলছে, এ ও বি দুটি স্থির বিন্দু যাদের স্থানাঙ্ক যথাক্রমে এত এত। যদি পি এমন একটি পরিবর্তনশীল বিন্দু হয় তাহলে পি এ সমান পিবি হয়, তাহলে পি বিন্দু সঞ্চাপথ সমীকরণ। দেখো ধরি চলমান বিন্দুটি যে কোনো অবস্থান স্থানাঙ্ক এক্স হয়, এখানে এ সমান a, 0 আর বি সমান 0, b। দেখ পি এ দূরত্ব বার করবে, পি বার করে যেমন করলাম, পি এ সমান পিবি করে দেবে, তাহলেই এক্স সম্পর্ক হয়ে যাবে, তাই সঞ্চাপথ হয়ে গেল। ওটা করছে বুঝলে তো? তাহলে কি হবে, শুধু বস্তু বিন্দু স্থানাঙ্কটা পি এক্স সময় ধরে, আর যে দেওয়া আছে বিন্দু সেটা এলো ধরো, তো এ সমান a, 0, বি সমান 0, b। তাই পি এ বার করবে, পিবি বার করবে, প্রশ্ন আছে পি এ সমান পিবি, বড় করে দেবে, ঠিক আছে? চলে আসছি 2-এর দাগে বি,
5,2 এবং -3,6 বিন্দু দুটির সঙ্গে সর্বদা সমবর্তী বাহু যোজন করে। দেখো (5,2) আর -3,6 এই বিন্দুদ্বয়ের সঙ্গে পি বিন্দু কি করছে? সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছে। আচ্ছা, একই ভাষা ধরি চলমান বিন্দুটি যে কোনো অবস্থানে স্থানাঙ্ক পি এক্স হয়। এখন এবং এ সমান 5,2, বি সমান -3,6। তো সমদ্বিবাহু ত্রিভুজ তো পি এ দূরত্ব বার করবো, পি বার করে সম করে দেবো। তাহলে অতএব লাইন সেগমেন্ট অফ পি এ সমান কি হবে? কি হবে? 5 minus x লেটাগিরি করো না, এক্স কে শুরু করো সমান। x minus 5 the whole square plus y minus 2 the whole square. পি বি বার করবে একই নিয়মে, তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কয়ার হবে প্লাস ওয়াই মাইনাস 6 এর। তাহলে প্রশ্ন অনুযায়ী পি এ সমান পি বি সমান বলা তো, তাহলে কি হবে? লাইন সেগমেন্ট অফ পি এ স্কয়ার লাইন সেগমেন্ট অফ পি বি স্কয়ার। তাহলে বড় করে নাও, একবার ভেঙে দেবে। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x মাইনাস 4y 25 4 29। একবার ভেঙে দিচ্ছি। আবার দেখো পি বি স্কয়ার মানে ভেঙে দাও। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x মাইনাস 12y 9 আর 36 45। তাহলে এক্স স্কয়ার কাটলো, ওয়াই স্কয়ার কাটলো, -10 -6 মানে -16x মাইনাস 4y প্লাস 12y 45 থেকে 29 গেলে 16। 2 দিয়ে ভাগ করে সরে যাবে দিকে, 8 দিয়ে ভাগ করে 2x মাইনাস y কত ভাগ করছি? -2x প্লাস y সমান 2। তাহলে ইহাই পি বিন্দুর সঞ্চালক সমীকরণ। দেখো তো ইহাই এখানে লিখবে অতএব পি বিন্দুর তুলে নেয়, হ্যাঁ কত বলছি তাদের হয়নি। পি বিন্দু কোথায় বললাম? 2b পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ 2x minus y plus 2 equal to 0 যা একটি সরল রেখা দাও, x plus by plus c equal to 0 আছে যা একটি সরল রেখা। যা আনা যখন আসলাম দিদাম না বুঝলি বুঝা গেছে? তো এই ভাগ সবসময় থাকবে যদি চলমান বিন্দুটি যে কোনো অবস্থানে স্থান করছে x সমান। এবার a ধরে নেবে, b ধরে নেবে, p এ বার করবে, b বার করবে, সমান করে দিয়েছে, সমান দেবো বলে দিয়েছে, তো p এর সমান p তো সরল করে দিয়েছি, কত দূর হয়ে ঠিক আছে? তাহলে সেটা এভাবে করবে। চলে আসছি আমরা, দেখো 3 এর দাগে বি করছে, 3 এর দাগে বি একে টাইমটা মেজারমেন্ট করবে কি? কত মেজারমেন্ট কি করে দিবে? টাইমটা মেজারমেন্ট করবে কি করে? কতক্ষণ হলো না হলো ভিডিও ভাঙতে হবে কিনা পাটা মশা করে দিন, কি পাটা মশা করে দিলে দুটো ভিডিও হয়ে যাবে। কমেন্টের ফালতু 10 ভিডিও করে দিবেন। আচ্ছা 3 এর দাগে বি, 3 এর দাগে বি দেখো, 3 এর দাগে একটা সোজা বের করছে। কি বলছে? কোন গতিশীল বিন্দুর 3,0 মাইনাস 3,0 বিন্দু থেকে দূরত্বের সমষ্টি সর্বদাই বাড়ে। দেখো একই 3 থেকে একটা, তাহলে সমষ্টির বর্গের সমষ্টিটা দেওয়া আছে একটা, আর শুধু সমষ্টিটা বলেছে, বুঝেছো? তাই এটা একটু কঠিন করে এটা করছি। দেখো গতিশীল বিন্দু এই বিন্দু স্থান কত আছে? 3,0 বি বিন্দু -3। এখন দেখো এ এরটা কি আছে? পি স্কয়ার পি বি স্কয়ার সমান দেওয়া আছে।
এটা দেখো বলেছে কি পি স্কোয়ার যুক্ত পিবি স্কোয়ার সমান ওই কত বলেছে 40 বলেছে। ওটা সোজা, ওটা করে নিয়েছিল। এখন কঠিন হচ্ছে পিএ প্লাস পিবি দেওয়া হয়, পিএ প্লাস পিবি দেওয়া যাবে। ওটা পি স্কোয়ার যুক্ত পিবি স্কোয়ার 40 দেওয়া ছিল, এটা পিএ প্লাস পিবি দেওয়া আছে কত 12। ঠিক আছে, তাহলে ওই একই ভাষা ধরি গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থান স্থানাঙ্ক x হয়, বা ধরি চলমান বিন্দুটির যে কোনো অবস্থান স্থানাঙ্ক px হয়, তোমাকে বলতে হবে a সমান এত b সমান এত। তাহলে আমি ভাষা দিচ্ছিলাম, ভাষাটা বলছে এর উত্তর দেখো, ধরি a সমান 3,0 b সমান -3,0। গতিশীল বিন্দুটি যে কোনো অবস্থান স্থানাঙ্ক px হয়। এরপর pa বার করছি, pa এবারে x minus 3 whole square রুটটা কি বলবো বাবা, x minus 3 হোল স্কয়ার। plus y square হ্যাঁ বলটা বসে দিয়েছ, মা দুর্গা এত কৃপা করেছে বলা বসে দেব। এখন দেখো তাহলে এই একটা পি স্কয়ার যুক্ত পি স্কয়ার 40 দেওয়া যায়, এটা 2 না 5 নাকি কথা শুনে। প্রশ্ন অনুযায়ী লাইন সেগমেন্ট পি এ যুক্ত লাইন সেগমেন্ট পিবি বার বলা যায়। ওটা বর্গের সমষ্টি বলা ছিল আর এটা সমষ্টি বলা যায়। তাহলে এখন দেখো পি এর মানটা বসাচ্ছি, পিবি এর মানটা বসাচ্ছি। হয়তো যটা রুট থাকবে সঞ্চয়পদ কোনো রুট দেওয়া হয় না, সঞ্চয়পদ কখনো রুট দিয়ে হবে না, সঞ্চয়পদ সবসময় রুট লিং হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের দুটো রুট আছে, তা দুবার বর্গ করতে হবে, কখন রুট না যটা রুট থাকবে মিনিমাম 3 ততবার বর্গ করতে হবে। তাহলে এখন এর জন্য কি করবো দেখো, আমি আইআইডি মেথড শেখাচ্ছি না, কারণ তোমরা ততটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, আইআইডি মেথড শেখালে অনেক সহজ হয়, কিন্তু তোমরা কোথায় জ্ঞান যাবে দেবে তার ঠিক নেই। তবুও লাস্টটাও দেখিয়ে দেবো, আমার তো চুয়ার সব আছে, কারণ না দেখে থাকতে পারি না। x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার বার যে কোনো নিয়েছি। এরপর একবার বর্গ করবো, যে রুট যুক্ত পদ একদিকে, রুট বর্জিত পদ একদিকে, আবার বর্গ করবো, তাহলে রুট তাহলে বর্গ করছি, তাহলে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এর বাকি দেখো এটা a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে, যেটা এটা মাইনাস বিটা হোল স্কয়ার করছে, তাহলে কি হবে a স্কয়ার এর বল যুক্ত b স্কয়ার মাইনাস 2ab তো হবে, বাঁ দিকটা শুধু বর্গ এর বর্গ, আর ডান দিকটা a মাইনাস b এর বর্গ। ঠিক আছে, তাহলে এখন দেখো এই y স্কয়ার কাটলো, এইটা নিয়ে এসো, রুট যুক্ত পদ একদিকে, রুট বর্জিত পদ একদিকে, দেওয়ার বর্গ। দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে পড়ে ভিতর, হ্যাঁ মাইনাস 41 মাইনাস 24 রুট ওভার x মাইনাস 3 হোল স্কয়ার, 12 ভাগ করলে তাহলে x মাইনাস 12 মাইনাস 2 রুট ওভার না, বড় ভাগ করছি, আবার বর্গ দাও, তাহলে এর বর্গ মান দেখো x স্কয়ার মাইনাস 24x প্লাস x 44, এর বর্গ মানে দেখো 4 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো ভাঙলে কি হবে x স্কয়ার মাইনাস 24x যুক্ত x 44। আচ্ছা দেখো এটা ভাঙছি, তাহলে এটা a মাইনাস b ভাঙছি, 4x স্কয়ার 3 × 6 = 24x 9 × 4 = 36 প্লাস 4y স্কয়ার। তাহলে এখন দেখো 24x কাটলো, তাহলে 4x স্কয়ার x স্কয়ার 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার
144 36 108 তো আছে বলে 108 দিয়ে ভাগ করলে x স্কয়ার বাই 36 প্লাস y স্কয়ার বাই 7 সমান কি আছে দেখ কি আছে সব ভাগ করে ভাগ করলি ঠিক আছে এই গেল তোমাদের হায়ার সেকেন্ডারি মেথড ঠিক আছে আচ্ছা আমি তো আইআইটি মেথড দেখে দিচ্ছি যেটা বলে এলএম মেথড বুঝেছো যে মেথডটা সবার জন্য নয় কিন্তু আমি মনে করি এই আইআইটি মেথড একটু সোজা হয়ে যাবে আমি তার এটুকু রাখতে পারছি না দেখাতে পারতাম যে প্রত্যেকে এইটা মানে ভুল সময় এলএম মেথডটা মোটি ভুল সময় দেখো এলএম মেথডটা হচ্ছে আইআইটি মেথড ওটা কোনো হাই সেকেন্ডারি বইয়ে পাবে না দেখো এলএম মেথডের জন্য কি করছি ধরি এল সমান যে কোনো একটা ধরে নিচ্ছি আর এম সমান তাহলে দেখো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার রেল ধরেছি পুরোটাকে রেল ধরেছি এখানে কি হচ্ছে এল যুক্ত এম সমান 12 রেল ধরেছি রেল পার্সেন্ট সমান 12 ঠিক আছে এখন ক্যালকুলেশন থাকবে না দেখো এর বর্গ থেকে এর বর্গ বাদ ওয়াই স্কয়ার কেটে দাও হ্যাঁ 22 করতে গিয়ে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটি ফ্যাক্টরাইজ করি তাহলে l মাইনাস m টা দেখো 12x বাই 12 তো ভালোভাবে ভাঙো s কারণ স্কয়ার তো তাহলে l প্লাস m ইনটু l মাইনাস m সমান 12x l প্লাস m থেকে 12 দিয়ে বসাই এটা হবে না তাহলে এখন দেখো তো এতে কোনো ক্যালকুলেশন থাকবে না ওই নিয়ে অনেকে বলে আইআইটি মেথড মানে তো কঠিন মোটি না আইআইটি মেথড সবচেয়ে সহজ 2l সমান 12 প্লাস x গো না না তাহলে বর্গ করলে কি হবে 4l স্কয়ার সমান x প্লাস 12 হোল স্কয়ার তাহলে 4l স্কয়ার মানে এটার বর্গ 4 দিন করো 4 ইনটু x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার কোন ক্যালকুলেশন হলো ভালো দেখো এটা 4 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3 গুণে 6x প্লাস 9 ভেঙে দাও x স্কয়ার প্লাস 24x প্লাস 44 হ্যাঁ তাহলে এই 24x কেটে যাবে তো তাহলে এখন তাকিয়ে দেখো 4x স্কয়ার থেকে x স্কয়ার গেলে প্লাস 4y স্কয়ার তবে 144 থেকে 36 গেলে এই না এটা মেথড এটা বলে এলএম মেথড এলএম মেথড যেটা আশা করি মানে খান্না শর্মার বই ছাড়া পৃথিবীর কোনো বই নেই মানে পৃথিবীর বই ভারতবর্ষে কোনো বই নেই যে এই মেথডটা আছে কি এইচএস বলো কি জয়েন্ট বলো কি আইডি বলো এই এলএম মেথড খান্না শর্মা মেথড আর তো হবে না এরপরে কেউ বলেছে না ওদের ছুঁয়ে পড়েছে খান্না শর্মা তো আজকের লোক নয় অন্তত 100 বছর গেল ওদের বংশ পরম্পরায় বই লেখা আসছে বুঝেছো মাথা বুঝছেন না মানে আমরা এই এল ধরেছি এটা এম ধরেছি এল প্লাস এম সমান 12 দেওয়া যায় তো এল স্কয়ার মাইনাস এম স্কয়ার করেছি দিয়ে দেখো ওটা পাচ্ছি 4ab মানে 12x দিয়ে a স্কয়ার মানে স্কয়ার হয়েছে তাহলে l প্লাস m ইনটু l মাইনাস m সমান 12x l প্লাস m এর মানটা 12 বসিয়ে দিয়েছি তাহলে l মাইনাস m x হলো 1 আর 2 যোগ করলাম তাহলে কি হবে 12 সমান 12 প্লাস x সিম্পল করে বলেছি তো ক্যালকুলেশন নেই কিছু মনে হবে এই মেথডটা আইআইটি মেথড বুঝবো এই মেথডটা কিন্তু সবসময় ভালো মেথড এই এলএম মেথডে যে যেটা অ্যাপ্লাই করতে পারবে অঙ্ক তত সোজা আচ্ছা এটা দিয়ে গেল আচ্ছা এরপর দেখো ধীরে সি এর টা আছে PA মাইনাস PB টা হয়ে যায় অন্তত দেখে ওই এলএম মেথড করবে বুঝলে তো এটা PA প্লাস PB ছিল দিয়েছিল এটা PA মাইনাস PB আছে ওই এলএম মেথড করবে অবশ্য হয়ে যাবে বুঝেছো তার মানে দুটো অঙ্ক একই মেথড ক্লিয়ার আচ্ছা এরপর দেখো 4 এর দাগে A বলছে একটি গতিশীল সরলরেখা সব অবস্থানে অক্ষ দুটি থেকে ছেদিতাংশের সমষ্টি 10 একক
সরলরেখাটির অক্ষ দুটি দ্বারা ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার করো। দেখো চারদিকে এটাও পরে করতে হবে, তো এখন করি না, পরেও করতে হবে, এমন আবার থাকবে। যে কোনো অবস্থানে একটা সরলরেখা, মনে করো এক্স অক্ষে ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষে বি বিন্দুতে। ভালো প্রশ্ন করো। বলছে একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে অক্ষদ্বয় থেকে ছেদাংশের সমষ্টি। দেখো এই যে এই সরলরেখাটা এক্স অক্ষ ছেদ করছে ও এ, ওয়াই অক্ষ ছেদ করছে ও বি, এদের সমষ্টি বলে 10। ভালো দেখো, ছেদাংশ মানে কি, এক্স অক্ষ থেকে কত ছেদ করছে ও এ, এটা বলে এক্স অক্ষের ছেদাংশ, আর ওয়াই অক্ষ ছেদ করছে ও বি, ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে এটা এক্স অক্ষের ছেদাংশ, এটা ওয়াই অক্ষের ছেদাংশ। মনে করো এই এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,0 আর বি বিন্দু স্থানাঙ্ক 0,b। হ্যাঁ, তাহলে প্রশ্ন কি a প্লাস b সমান 10 বলা যাবে? বলা নেই। বলে দেখো ছেদিকাংশ দ্বয়ের সমষ্টি, তার মানে x অক্ষে ছেদাংশ a, y অক্ষে b তো, কেন এখান থেকে দূরত্ব কত a - 0 তো, তাই আছে, আর এখান থেকে b - 0 তো, তাহলে অক্ষদ্বয়ের ছেদাংশের সমষ্টি, তাহলে অক্ষদ্বয়ের ছেদাংশ মানে x অক্ষের ছেদাংশ আর y অক্ষের ছেদাংশের সমষ্টি বলছি 10। তাহলে মনে করলাম সরলরেখাটা x অক্ষ ছেদ করে a এত, y অক্ষ b। প্রশ্ন যে a প্লাস b সমান 10। এখন কি বলেছে দেখো, বলেছে সরলরেখাটির অক্ষ দুটি দ্বারা ছিন্নাংশের, সরলরেখাটির অক্ষ দুটি দ্বারা ছিন্নাংশের মধ্যবিন্দু অর্থাৎ a b এর মধ্যবিন্দু সঞ্চার করছে। a b এর মিডল পয়েন্ট m x y এর সঞ্চার করছে। ভালো করে দেখো, ভালো করে কি বলছে, একটা গতিশীল সরলরেখার যে কোনো অবস্থানে x অক্ষ মনে এ বিন্দু ছেদ করেছে a এত, আর y অক্ষ b এত বিন্দু ছেদ করে। তাহলে x অক্ষে ছেদাংশ মানে ও এটা, মানে a একক, আর y অক্ষে ছেদাংশ মানে ও বিটা b একক, এই দুটো সমষ্টি বলছে 10। প্রশ্ন বলেছে এখন বলছে ওই সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্নাংশ, এটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্নাংশ, আর কোথায় জানি 10 মিনিট বাড়ি এখন ছেদ করবে, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্নাংশের মধ্যবিন্দুর সঞ্চার। তাহলে এমটা হচ্ছে মনে করলাম এ বি অংশের মধ্যবিন্দু। তাহলে এখানে x সমান কি হবে শিল্পা? 0 মধ্যবিন্দু রে, মধ্যবিন্দু স্থান ফর্মুলা কি ভাগ তুমি তো পড়েছিলে দৈর্ঘ্য, আমি মধ্যবিন্দু স্থান বলছি না, এখানে কি বল x সমানটা কি বলে a/2, তাহলে a সমান 2x তো, কেন x সমান দেখো a প্লাস 0/2 তো, আর y সমান দেখো b প্লাস 0/2। আমার চেয়েছে x আর y এর সম্পর্ক, এখানে যদি বসাই ভালো দেখো, a এর জায়গায় 2x বসাও, b এর জায়গায় 2y সমান 10, তাহলে x প্লাস y সমান 5। এই দিক সমান পথ, এই x আর y এর সম্পর্ক বুঝেছো? মিডল পয়েন্ট বলে এম ধরলাম, তুমি বি ধরতে পারো, কিন্তু আমরা মিডল পয়েন্ট বলে এম ধরলাম। তাহলে এম বিন্দু সঞ্চার কি হবে x প্লাস y সমান 5। দেখো তো চার দিয়ে, ঠিক আছে মানে তো পরিচিত দেখো, ধরি গতিশীল সরলরেখাটা x অক্ষকে a 0, y অক্ষ b 0,0। তাহলে এখানে ও এটা হচ্ছে x অক্ষের ছেদাংশ, ও বিটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, তাহলে ও এ যুক্ত ও বি সমান 10, মানে a প্লাস b সমান 10। বলছে সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্নাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্নাংশ তার মধ্যবিন্দু সঞ্চার করো। তাহলে এ বি এর মধ্যবিন্দু এম যদি x y হয়, তাহলে x সমান কি হবে ভুজদ্বয়ের গড়, তাহলে a প্লাস 0/2 a সমান 2x। y সমান দেখো কোটি দ্বয়ের গড়, y সমান b প্লাস 0/2 অর্থাৎ b সমান 2y। এবার এই a b এর মানটা এখানে পুট করছি, তাহলে x সমান সম্পর্ক পেলাম,
সমাধান করতে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 4 থেকে বি করছে, চার থেকে বি গুরুত্বপূর্ণ, 4 থেকে এটা গুরুত্বপূর্ণ নয়, বি তো গুরুত্বপূর্ণ, একই টাইপের, কিন্তু একটা কখনোই গুরুত্বপূর্ণ অঙ্ক নয়, বি এরটা চেষ্টা করা যাবে। কি বলছে, একটি গতিশীল সরলরেখা সব অবস্থানে অক্ষ দুটি থেকে ছেদাংশের সমষ্টি আঁকা রেখো। আগের মধ্যে হোক, এটা a, 0, এটা 0, b। তাহলে মনে করলাম গতিশীল সরলরেখাটা x অক্ষ ছেদ করে a, 0, y অক্ষ b, 0, b বিন্দু। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী a প্লাস b সমান আগে ছিল 10, এখন 18 আছে। আগে ছিল 10 ছিল তো, এখন কি আছে না ছেদাংশ দ্বয়ের সমষ্টি অর্থাৎ ওএ যুক্ত বি সমান 18। এরপরে কি বলে দেখো, সরলরেখাটির x ও y অক্ষ দ্বারা ছিন্ন অংশ যে বিন্দুতে x অক্ষ আর y অক্ষ দ্বারা ছিন্ন অংশ মানে এইটা, যে বিন্দুতে 4:5 অনুপাতে অন্তর্ভুক্ত হয়, যে বিন্দু মানে x y 4:5 অনুপাতে, এটা উত্তর না মিলতে পারে, আর আবার পাকি মানে এইটাকে 5 এটা 4 করে দুটো উত্তর দেবে। এখানে পড়তে যাই না, এই বইটার সম্বন্ধে যেমন পাকা লেখো, এটা 4 এটা 5 করে, এটা প্রচুর নিয়ম সব বই আছে, আর আমাদের উত্তর দেবে, এটা 5 এটা 4 কত উত্তর দিয়েছে, একটা দিয়েছে, কত উত্তর দেবে ক্যান্ডেলি করবে, দুটো উত্তর দেবে, দুটো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক প্রথমে যে থাকবে সে x অক্ষ পাবে, কারণ x অক্ষটাই বাস্তব অক্ষ, y অক্ষটা এটা কাল্পনিক অক্ষ, তাহলে এর পার্টটা না চিন্তা করলে হবে। 4:5 মানে x অক্ষের দিকটা 4, y অক্ষের দিকটা 5, বুঝেছো? যদি 5 হিসাবে বলতো তাহলে এটা 5 হতো 4, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে অতএব আগে ছিল মধ্যবিন্দু ছিল, তাই x সমান a প্লাস 0/2 হয়েছিল, y সমান b প্লাস 0/2 হয়েছিল, কিন্তু এখন আর মধ্যবিন্দু নাই, এখন অনুপাত বলে দিয়েছে। তাহলে x প্রথমে বলো x সমান লিখে দেবে, অন্তর্ভুক্ত a b অংশটা p বিন্দুতে 4:5 অনুপাত অন্তর্ভুক্ত, তাহলে 4 into 0 প্লাস 5 into a, 5 4 9, তাহলে a সমান কত পেলাম 9x/5 পেয়েছিলাম, ওইটা ছিল a সমান 2x ছিল, ওটা কি ছিল a সমান 2x হয়েছিল। এটা কি হবে দেখো 5a/9 সমান x হবে, a সমান 9x/5। এরপর y টা কি হবে, y টা কি হবে 19 কই বলো, ওর লোকটা বেশি ছিল ছুটি, ও প্রথমেই পাঠিয়ে মানে ওয়েলকাম, গরু খাওয়া বেরোবে, চিন্তা কিছু নাই, পূজায় গরু খাওয়া বেরোবে, কিন্তু আমি গরু খাওয়া শুনতাম না করি, গরু সোয়ার যারা খায় না তারা রাক্ষস জাত হয়, যে কোনো করে মজা মারতে পারি, বলো ফোরে ফোরে বলছি তো বাচ্চা পরে শোন, সেই ন্যাপা হলে খেয়ে গেছে, পুজো খেয়েছে এমন ন্যাপা হয়ে গেছে, লিভারটা তো অকেজ হয়ে গেছে, চোখে সব সরষে ফুল দেখছে, সব সরষে ফুল দেখছে, কি হবে কাদের ব্যাং যায় খোরসে বলে, আমি এক লাভ যাই, খোরসে মাছ লাফাতে পারে না, দেখছি ব্যাঙ্গাজি লাফাচ্ছে, চ্যাং লাফাচ্ছে, হ্যাঁ খোরসে বলছে আমি আবার লাফাতে দেখি চেষ্টা করি না, পারি না, ওর মধ্যে তাই চেষ্টা কর কি ভাই।
ভক্তিভাবটা প্রচুর মায়ের প্রতি ভক্তিভাব বিশাল। পুজোয় ছুটি দিতে কি ফুর্তি, ওদের একদিন কামাই করলে ওরা আমার মেরে দিতে পারে। জিজ্ঞেস করলাম যে গাঁয়ের ছে মেয়ে কোয়েল দিকে জিজ্ঞেস করবি, ওরা ছুটি নিয়ে না রেগে যাচ্ছে, ওরা পেছনটা ফাটছে যে সিলেবাস শেষ করতে পারে না এখন। 120-তে 25টা পরীক্ষা নিতে হবে। আমার যেটুকু টাইম আছে, যে জুন মাসে যদি পরীক্ষা হয় তাহলে আমার টাইম যেটুকু আছে সিলেবাস শেষ করে খুব বেশি 7টা থেকে 25টা পরীক্ষা হবে, তাই হিসাবে আর 120-25টা পরীক্ষা নিতেই হবে, নাহলে রেজাল্ট করতে পারবে। তাদের পেছনটা ফাটছে বলে না, তার ছুটি নেয়, গল্প করে নেয়। ওই এক ছেলে ভয় করেন তো, এক ছেলে মানে ছেলে দমন করছে, মানে আমার তো ভয় লাগে। দেখো সব কেউ মানে পড়াতে পারবো না, বা কেউ আবার বলে তো আবার সেই ভালো কিছু না পারি খারাপ করে দেবো, তুই কি আমাকে দিবি বলনি, তোর পেছনে সব প্রনাশ করবো। হ্যাঁ, কি দিবে না যদি আমার ভয় থাকে না, কারণ আর লকডাউনের কোনো ইয়ে এফেক্ট কিছু নাই। হ্যাঁ, তো পুরো এটা মানতে হচ্ছে। এখন এগুলো কারি কিছু মানতে দেবো না, সবই আলোক হয়ে গেছে, আর কিছু নাই। যাই হোক, ওদের পুরো লোকটাই বেশি। আমি সামনে তোমাদের পড়াবো না কিছু দিই, পুজোয় মোটি পড়াবো না, আমি বলেছি আগে বলেছি। তোমার পড়তে আসলে চাইবে, আমার মারতে হবে চাইবে, পেছনটা ফাটলে তখন মারতে হবে চাইবে, কিন্তু আমি পড়াবো না, মোটি পড়াবো না। সামনে 11 পড়াবো, ওদের বাই ফোর্স পড়াবো না, আমি পড়াবো না। ওদের 11 পড়াবো, 12 পড়াবো, আমি মোটি পড়াবো না। না, আমার প্রথম দিন ছিল কি, আজকে দেখো তোমার 6 লাখ প্রথম চ্যাপ্টার শেষ হয়েছে, 3টে দিন টাইম পেলে 6 লাখ প্রথম চ্যাপ্টার শেষ হয়েছে। অবশ্য হতো না, কারণ তখন তো পরীক্ষা নিতাম, হতো না। সেই বুঝ না, তাহলে কিছুটা তো বুঝা যেত কি কথা। 0% শ্বাস হয়ে গেছে, ওদের 0% শ্বাস হয়ে গেছে। হ্যাঁ, প্রথম দিনই সুমনা বেজ 0%, কোয়েল 0% শ্বাস হয়ে গেছে, তারপর বসে কোয়েল দিকে বাগিয়েছে। আচ্ছা, ওয়াই সমান বল 4b প্লাস 0 পাই না, b সমান 9y/4। এই 1 নাম্বার থেকে দেখো, এর জায়গায় বসাও 9x/5, b এর জায়গায় বসাও 9y/4 সমান তো 9 দিয়ে ভাগ করে দেখো x/5 প্লাস y/4 সমান 2। এটা কি যাবো, দেখো তো সলভ করেছে। 4x + 5y সমান 40 করেছে, তো 4x + 5y সমান 40। এটা লিখতে পারো সেটা মাথায় আছে, ক্লিয়ার? এইটা করতে না, এটা করতে না, এটা করো না, এটা করলে বেটা করো, মাথায় আছে। তাহলে আগে বলুন, আগে ছিল মধ্যবিন্দু না 1:1 এখন বলে, এখন এটা 4:5 দিয়ে x এর মান থেকে এর মানটা বার করছি, y এর মান থেকে b এর মানটা বার করছি। a + b সমান 18 দেয়া আছে, মানটা বুঝে দিচ্ছি। এর 9 দিয়ে ভাগ করছি প্রত্যেককে, x/5 + 5/4 সমান 2। এবার লসগু করলে কি হবে দেখো, 20 4x + 5 4x + 5 সমান 40, বুঝেছো? হ্যাঁ, ওদের পড়তে আসতে না পাগল, ওদের কত খুশি তার ঠিক নেই, যে মানে একসাথে পড়তে আসছে কতদিন বাদে। হ্যাঁ, খুশি শেষ নেই। ওরা সোমবারও আসতো, 2-4 দিনের টিউশন ছিল বলে আসতে পারলো না। তাহলে সোমবার বলে দেবো, আমার তো পড়া নাই। আচ্ছা, এরপর দেখো 5 এর দাগে এ বলছে এ এবং বি। আচ্ছা, তোমরা এক কাজ করবে, আমি 6 এর দাগ পর্যন্ত 5-6 কাল করবো, বুঝলে? তোমরা অবজেক্টিভ গুলো করে নেবে। অবজেক্টিভ গুলো দেখো 7 দাগে সব করবে, দেখো 7 দাগে সব করবে, 7, 8, 9, 10, 11, আর 13 দাগে ডি ই এফ, বুঝলে? এগুলো করে নেবে। আর বড় প্রশ্ন মানে এতে কি আছে কি, আর উদাহরণে দেখো 1 করবে, 2 করবে, 3 করবে, উদাহরণ 1, 2, 3, বুঝেছ? আর এদিকে 5, 6, 8, 7 আছে, 8, 9, আবার 8 জন করে দিচ্ছে, 8, 9, বুঝেছ? এগুলো করতে হবে, সব মাথা ব্যথা যখন, বুঝেছ? তার মানে উদাহরণে ম্যাক্সিমাম করতে হবে, উদাহরণে ম্যাক্সিমাম করতে হবে। তার মধ্যে 6 করে দিয়েছি, 5 করে দিয়েছে, 5 ওই রকমই চলে আসছে। 7 একটা থাকবে, 7 কম করেছি, তবু 7টা করছি, তবু 7টা করছি। উদাহরণ 7টা আমি তবু করছি। উদাহরণ 7 দেখো, বলছে একটি পরিবর্তনশীল সরলরেখা AB, x অক্ষ a, y অক্ষ b বিন্দু করে।
এবং সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু আলফা কমা বেঁধে যায়। খুব গুরুত্বপূর্ণ, প্রচন্ড গুরুত্বপূর্ণ অঙ্কটা, প্রায় পরে। দেখো বনাই তো আচ্ছা ওই যে একটি পরিবর্তনশীল রেখা এবি এক্স অক্ষকে মনে করো এটা a কমা 0 আর এটা 0 কমা বিন্দু। সরলরেখাটা সর্বদাই একটা নির্দিষ্ট বিন্দুগামী আলফা কমা বিন্দু। ভালো দেখো, সরলরেখাটা সর্বদাই একটা নির্দিষ্ট বিন্দুগামী আলফা কমা বিন্দু। আর কি বলছে, যে বিন্দুতে এবি রেখাংশ, যে বিন্দুতে এবি রেখাংশ 2:1 অনুপাতে, এটা 2 ভাগ, এটা 1 ভাগ, বিন্দুতে খণ্ডিত করে তার সঞ্চাপক। ঠিক আছে, তাহলে এখন তুমি তাকে দেখো পুরো আগের মতনই, আগে ছিল কি ও এ যুক্ত ও বি সমান 10 ছিল একবার 18 ছিল, এখন ওটা দেয়নি। এখানে দেখো লিখবো, ধরি গতিশীল সরলরেখাটা এক্স অক্ষকে এ এত, ওয়াই অক্ষ বি এত, ঠিক আছে। তাহলে ভালো করে তাকিয়ে দেখো, এটাকে এখন করেছে, এটাকে তোমরা এক কাজ করবে, আমি একটা বই দিয়ে তুলে দিতে পারি ওই ধরনের না, এইটাকে তোমার সরলরেখার চ্যাপ্টারের ছবি অঙ্কটা বুঝলো না, তুমি অঙ্কটা ভ্রমণ করবে, বুঝেছো? কারণ এই অঙ্কটা এখন তোমাদের বইয়ের নিয়ম করলে অঙ্কটা অনেক বড় হয়ে, অঙ্কটা ছোট্ট অঙ্ক, বুঝেছো? এই বইয়ে যা করে দিয়েছে ভলিউমটা কত বলেছে, মোটামুটি 1/3 হবে, বুঝেছো? এর 1/3 হবে। সুতরাং আমরা এখন এটা করছি না, এখন এটা বাদ রাখবো, বুঝলি তো? আমরা এই যখন সরলরেখা চ্যাপ্টারটা পড়ানো, প্রথম চ্যাপ্টার পড়ানো হয়েছে, সরলরেখা যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ 5টা সমীকরণ আছে, সেই সমীকরণে একটা সমীকরণে দ্বিতীয় অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এত কঠিন করা যাবে না, বুঝেছো? তাই এখন আমরা এটা করছি না, বুঝেছো? এখন প্রথমে বই নিয়ে করতে হবে, কিন্তু সে তোমার ধর্ম নয়, সুতরাং এটা আমি বাদ রাখি, বুঝেছি তো? এখন করলে আমাকে বই নিয়ম করতে হবে, তার থেকে দরকার নেই এই অঙ্কটা ওই চ্যাপ্টারে করে দেবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা, প্রচন্ড গুরুত্বপূর্ণ। চলে আসছি 8-এর দাগে, 8 দাগে দেখ কি বলছে, পি একটি পরিবর্তন বিন্দু, পি বিন্দু এবং এই বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল 21 বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। পি বিন্দু সঞ্চাপ পাচ্ছে মানে এক্স কমা ধরবে, এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 2, -7, বি বিন্দু কত বলেছে, এই তো দেখো এখানে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল দিয়েছে হলো 24-21 বর্গ, নাকি? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ত্রিভুজের ক্ষেত্রফল কি প্লাস হবে সেটা বলেছি, আর ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হবে। অর্থাৎ পার্টিকুলার যখন ক্ষেত্রফল বার করতে হবে প্লাস হলো প্লাস, মাইনাস হলো প্লাস, কিন্তু ক্ষেত্রফল দিয়ে যখন কোনো অঙ্ক করতে হবে তখন তোমাকে প্লাস মাইনাস হতে হবে, এইটা চিহ্ন। কারণ কি আমি এইভাবে ঘোরাতে পারি, এইভাবে তো ঘোরাতে পারি, তাহলে এইভাবে ঘোরালে প্লাস 21 আর এইভাবে ঘুরলে মাইনাস 21, বুঝেছো? তাহলে এখন দেখো লিখবো, ধরি এ সমান এত, বি সমান এত, আর পি বিন্দুর যে কোনো অবস্থান স্থানাঙ্ক সমান, তাহলে ত্রিভুজ পি এ বির ক্ষেত্রফল হাফ ইন্টু, শুরু করছি পি থেকে, তারপরে দেখো আমি কিন্তু ঘোরাবো অ্যান্টি ক্লকওয়াইজ, 2 -7 -4 3, আবার তো এক সময় রিপিট হবে, অ্যান্টি ক্লক বুঝেছো? পি এ বি পি আসতে হবে, বদলাতে হবে না। তাহলে এখন দেখো হাফ ইন্টু, দেখো হাফ ইন্টু তাহলে কি হবে -7x -2y প্লাস 3 দুগুণে 6 -28, -7 মানে প্লাস 28, তাকে -7 হবে, আর -4y -3, তাহলে এখন দেখো হাফ ইন্টু -7x আর -3x,
মাইনাস 2y মাইনাস 4y, 6 থেকে 28 গেলে মাইনাস 22, 2 দিয়ে ভাগ করলে কি হবে 5x প্লাস 3y প্লাস 11। তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো মাইনাস 5x প্লাস 3y প্লাস 11 সমান 21 একবার আমার দেখো কেন 21, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, কারণ ক্লকওয়াইজ ঘোরাবো তো মাইনাস 21 হয়ে যেত, আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি তাহলে এটা হচ্ছে, আর যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে প্লাস হয়ে যেত, বুঝতে পারবে? তাহলে এখন দেখো তো এটা প্লাস মাইনাস দেবে ওইভাবে বলা দেবে, বুঝলে? তাহলে এর প্লাসটা নাও, এর মাইনাসটা নাও। তো দেখো মাইনাস 5x প্লাস 3y প্লাস 11 সমান 21, সব দিকে লিখে দেবে 5x প্লাস 3y 21 আর 11 32 ইকুয়াল টু 0, ঠিক আছে? আবার দেখো এর মাইনাসটা নাও, মাইনাস ইন্টু 5x প্লাস 3y প্লাস 11 সমান মাইনাস 5x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল টু 0। দেখো বিভিন্ন সংখ্যার মধ্যে এটা একটা বুঝেছো? বিভিন্ন সংখ্যার মধ্যে কি হবে 5x প্লাস 3y প্লাস 32 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল টু 0। কি বলে যুক্ত? বুঝলে? বুঝছো তো? ক্লিয়ার আছে? হবে তো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার প্লাস হবে আর ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হবে। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করবে না, ক্লকওয়াইজ তো করতে পারে। ওই যে ক্ষেত্রফল দেখতে অঙ্ক করতে হলে তোমাকে করতে হবে সবসময় প্লাস মাইনাস, ঠিক আছে? সাথে কিন্তু মনে রাখবে, সাথে কিন্তু পরে যখন পড়ালেখাটা হয়ে যাবে তখন অবশ্যই অনেক পড়া হবে। আচ্ছা, আর নয় একটা খুব সহজ, ধরি বিভিন্ন স্থান x y, তাহলে x সমান হচ্ছে ct প্লাস c বাই t, y সমান ct মাইনাস c বাই t, ওটা h করতে ধরবে না, বুঝেছো? কতটুকু দে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান কি দেখো 4ab ফর্মুলা, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 4ab, তো 4 ইনটু ct ইনটু c বাই t অর্থাৎ 4c স্কয়ার, হয় বুঝছো? বুঝেছো? তাহলে আমাদের চ্যাপ্টার খতম, কালকে আমরা অবশ্যই নতুন চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? আজকে শেষ করো।